সুপ্রিম কোর্টে ডিএ রায়ের পর রাজ্যকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন মুখ্যমন্ত্রী ভুল প্রমাণিত হয়েছেন, আর তার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের তিনি কুর্নিশ জানিয়েছেন। তার পোস্ট, আর সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন একেবারে শুরুর একটা লম্বা পোস্ট করেছেন। সেই পোস্টের একেবারে শুরুর অংশে তিনি লিখছেন, ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার সুনিশ্চিত করলেন মহামান্য সুপ্রিম কোর্ট। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল প্রমাণিত হলেন। নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য বারংবার বলে এসেছেন যে ডিএ কর্মচারীদের অধিকার নয়। আজ দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল যে ডিএ হলো কর্মচারীদের আইন সিদ্ধ ন্যায্য অধিকার, কোনো অনুদান নয়। এরপরেও একটি দীর্ঘ অংশ রয়েছে যেখানে তিনি অভিযোগ করেছেন, নিশানা করেছেন রাজ্যের দিকে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইতে আজকে তারা জয়যুক্ত হয়েছে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সমস্ত অপপ্রয়াস, চক্রান্ত আজকে সুপ্রিম কোর্টে ধূলিসাৎ করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। মহামান্য আদালতের অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে স্ট্যান্ড, তাদের যে অবস্থান ছিল সেটা ভুল ছিল। কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ ন্যায়সিদ্ধ অধিকার সরকারি কর্মচারী। মহামান্য আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমাদের সরকারি কর্মীদের যে অধিকার, ডিএ পাওয়ার যে অধিকার, সেই অধিকার কিন্তু এই কোর্টের মহামান্য আদালতে, সর্বোচ্চ আদালতের রায়ে কিন্তু আরেকবার সুনিশ্চিত হবে। সুপ্রিম কোর্টকে একটা জায়গায় ধন্যবাদ যে সুপ্রিম কোর্ট অন্তত এই রায়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে কেন্দ্র রাজ্য সরকারের সাথে যে বিমাতৃসুলভ আচরণ করেছে তাতে রাজ্যের পক্ষে এই মুহূর্তে 100% বকেয়া দিয়ে দেওয়া কার্যত অসম্ভব। তার জন্যই 25% কথা সুপ্রিম কোর্ট নিজে বলেছে এবং সুপ্রিম কোর্টের এই মনোভাব কার্যত বুঝিয়ে দিল যে কেন্দ্র কিভাবে রাজ্যের সাথে প্রতিটা স্তরে স্তরে বিমাতৃসুলভ আচরণ করে চলেছে। নিশ্চয়ই সরকার তো কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু সরকারের কাছে যদি কেন্দ্র তার টাকার রাজ্য প্রাপ্য না পাঠায় তাহলে রাজ্য কোথা থেকে দেবে? রাজ্যের তো টাকা ছাপানোর মেশিন নেই। অনুপ্রবেশ ইস্যুতে বিধানসভায় তুমুল বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক অভিযোগ করছেন যে রাজ্য জমি দেয় না, তার জন্য কাঁটাতারের সীমানা হচ্ছে না, আর সেখান দিয়ে অনুপ্রবেশ হচ্ছে এই রাজ্যে। আর তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পাল্টা অভিযোগ রয়েছে, ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে কেন কথা নেই। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, তুমুল বিতর্ক চলছে এই মুহূর্তে, একের পর এক অভিযোগ আর পাল্টা বক্তব্য উঠে আসছে। কি আসছে, কি তথ্য বা কি নিয়ে বিতর্ক হচ্ছে? দেখো, এই মুহূর্তে রাজ্যপালের ভাষণের ওপরে আলোচনা চলছে এবং সেই বিষয় বলতে গিয়েই শুভেন্দু অধিকারী তিনি অনুপ্রবেশের প্রসঙ্গ সামনে নিয়ে আসেন এবং তার অভিযোগ যে বার্মা দিয়ে এই অনুপ্রবেশকারীরা ঢুকছে, কক্সবাজার হয়ে এখানে ঢুকছে এবং এই অনুপ্রবেশকারীদের কম্পন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ জুড়ে অনুভূত হচ্ছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আপনারা সারাক্ষণই অনুপ্রবেশের কথা বলেন, কিন্তু যারা নতুন ভোটার, যাদের বয়স অল্প বয়স, যাদের তারা কি ভোটার হবে না? অর্থাৎ অনুপ্রবেশ নিয়ে এতদিন আমরা রাজ্যের রাজনীতিতে বারংবার রাস্তার আলোচনাতে দেখেছি শাসক বিরোধী একে অপরকে নিশানা করেছে, কিন্তু রাজ্যপালের ভাষণ নিয়ে যখন বিধানসভার অন্দরে আলাপ আলোচনা হচ্ছে তার মধ্যেও কিন্তু বড় একটা সময় কাটলো এই অনুপ্রবেশের আলোচনাতেই। তার কারণ শুভেন্দু অধিকারীদের ছিলেন অনুপ্রবেশ নিয়ে একটা বড় অংশ, একটা বড় সময় কেটেছে যেখানে তুমুল বিতর্ক বাধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে।
এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআর নিয়ে প্রস্তাব পেশ হলেও আলোচনা হলো না বিধানসভায়, কারণ এসআইআর ইস্যু যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই সে বিষয়ে আলোচনা হবে না। মন্তব্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। প্রদীপ্ত, এই বিষয়ে আর ঠিক কি কি মন্তব্য করলেন স্পিকার? দেখো, স্পিকারের বক্তব্য যেহেতু এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তাই এখানে আলোচনা হবে না, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দেখা গেল এসআইআর নিয়ে সরকার পক্ষের যে মোশন, সেই মোশন কিন্তু নিয়ে আসেন শোভনদেব চট্টোপাধ্যায়। তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তার বক্তব্য আপনি যখন আলোচনা করতে দিলেন না, সেটা যুক্তিসঙ্গত। তার কারণ যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন, তাহলে এই মোশনটা কেন আপনি আনার সুযোগ করে দিলেন? এবং তার বক্তব্য, এক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায় যে কথা বলেছেন এসআইআর নিয়ে, অর্থাৎ যে প্রস্তাব এনেছেন, সেটাও যেন কোনোভাবে বিধানসভার রেকর্ডে না থাকে। তার কারণ স্পিকারের বক্তব্য যে যেহেতু বিচারাধীন বিষয়, এ নিয়ে আলোচনা করা যাবে না। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তন্নিষ্ঠা শঙ্কর ঘোষ যে বক্তৃতা করলেন রাজ্যপালের ভাষণের ওপরে, তার মধ্যে বারংবার ঘুরে ফিরে কিন্তু ভোটার তালিকার প্রসঙ্গ এলো, এসআইআর পর্বের আলোচনা কোথাও পরোক্ষভাবে এলো, শুভেন্দু অধিকারীর বক্তব্যে অনুপ্রবেশের প্রসঙ্গ এলো, এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বক্তৃতার কিন্তু একটা বড় অংশ জুড়ে পরোক্ষভাবে এসআইআর এর কথাই তিনি বললেন। তিনি অনুপ্রবেশের পাল্টা শুভেন্দু অধিকারীদের আক্রমণ করতে গিয়ে তিনি বললেন যে যারা নতুন ভোটার হচ্ছে, তারা কি কোথাও ভোটার লিস্টে তাদের নাম উঠবে না? আমরা শুধু কোর্টে জিতি না, ভোটেও জিতি। অর্থাৎ গতকালের কোথাও প্রসঙ্গ কি মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আনলেন? এই চর্চাটা চলছে। অর্থাৎ বিধানসভার অধ্যক্ষ তিনি এই আলোচনার ক্ষেত্রে বিচারাধীন বলে এড়িয়ে গেলেও সেই আলোচনার বিষয়টি সামনে এলো। যদিও স্পিকারের যুক্তি ছিল যে যেহেতু বিয়ে কমিটিতে নির্ধারিত হয়ে গিয়েছিল, সে কারণেই এই আলোচনা করতে হয়েছিল। তবে এসআইআর নিয়ে কি শুধুমাত্র বিধানসভাতেই চাপানুতর হচ্ছে? না, দেশের শীর্ষ আদালতের দিকে নজর রাখতে হবে, কারণ এই মুহূর্তে সব থেকে বড় আপডেট পাওয়া যাচ্ছে বাংলায় এসআইআর এর কাজে যে সমস্ত অফিসাররা নিযুক্ত রয়েছে, তাদের ভয় দেখানো হচ্ছে বলে সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় বিস্ফোরক কমিশন। বিস্তারিত জানাবেন সহকর্মী জ্যোতির্ময়, সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। সেক্ষেত্রে কি এই অফিসারদের সুরক্ষার ক্ষেত্রে সরাসরি আদালতের হস্তক্ষেপ চাওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া হচ্ছে? দেখো, রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া চলছে এবং এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যারা আধিকারিকরা রয়েছেন, তাদের ভয় দেখানো হচ্ছে। একটা ভয়ের পরিবেশ, বাতাবরণ তৈরি করা হয়েছে এবং সেই বাতাবরণ তৈরির জন্য সরাসরিভাবে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হলফনামা জমা দিয়েছে যে জাতীয় নির্বাচন কমিশন। তারা সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে। তারা এক্ষেত্রে, অর্থাৎ তাদের যে অভিযোগ, সেই অভিযোগের বাস্তবতা কতটা রয়েছে তা প্রমাণ করার জন্য একেবারে তারিখ ধরে ধরে কয়েকটি ঘটনার উল্লেখ করেছে। গত 6ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে হরিদাস নামে একজন মাইক্রো অবজারভারের নাম করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই মাইক্রো অবজারভার তিনি ভয় পেয়ে যান এবং তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তার পরের দিনই মুর্শিদাবাদ থেকে 9 জন মাইক্রো অবজারভার তারা তাদের কাজ থেকে অব্যাহতি চেয়ে পশ্চিমবঙ্গের সিইওর কাছে চিঠি লেখেন এবং বলেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। 14ই জানুয়ারি ঠিক পরের দিন 15ই জানুয়ারি উত্তর দিনাজপুরে একটি এসআইআর কেন্দ্রে প্রায় 700 জন হামলা করেন। আর এই যে সামগ্রিক পরিস্থিতিটা বাংলার, এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ঘটছে। অর্থাৎ এই ধরনের হিংসার বাতাবরণ, এই ধরনের ভয় দেখানো তা অন্য কোনো রাজ্যে নেই। অন্য কোনো রাজ্যে হচ্ছে না, এবং অন্য কোনো রাজ্যে নির্বাচনী আধিকারিক বা এসআইআর এর কাজে নিযুক্ত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, তাদের এত সর্বোচ্চ নিরাপত্তাও দিতে হচ্ছে না, সেই প্রয়োজনটাই পড়ছে না। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আর স্বাভাবিকভাবে আদালতে এই বিষয়টি কমিশন নিয়ে গিয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া দিয়েছেন। মাইক্রো অবজারভার উইথড্র করতে বলেছেন, কোর্ট বলেছেন আপনি কি অফিসার দিয়েছেন আগে দেখান। 294টা ইআরও, 225টা আপনি ভায়োলেশন অফ দি গাইডলাইন ফ্রম দি ইসিআই আপনি প্রমোটিদের দিয়েছেন, ডাইরেক্ট WBCS এ এবং আইএসদের দেননি। ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি। আপনি তো কানা গলিতে ঢুকে পড়েছেন। আপনাকে তো এবার দেওয়া অফিসারদের তালিকা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, তাতেই আপনি ধরা পড়বেন। গোটা ভারতবর্ষ চলছে একরকম,
আপনি এখানে চালাচ্ছেন অন্যরা। কমিশন 3 বার চিঠি দিয়েছে তালিকার জন্য, তালিকা দেননি। এটা মামার বাড়ি নয়। সংবিধানের 324 থেকে 26, 324 থেকে 329 ভারতের নির্বাচন কমিশনকে বাবা সাহেব আম্বেদকর 200% সুপ্রিম পাওয়ার দিয়ে গেছে। কমিশনের অফিসারদের হুমকি, ভয় দেখানো কার্যত প্রবণতায় পরিণত হয়েছে। হলফনামায় বিস্ফোরক অভিযোগ কমিশনের। রাজ্য নির্বাচন কমিশন সংঘাত আরো চরমে। মুখ্যমন্ত্রী যেদিন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন, সেদিনই মুখ্য সচিবকে করা চিঠি নির্বাচন কমিশনের। কমিশনের কি কি নির্দেশ রাজ্য কার্যকর করেনি তার উল্লেখ করে করা চিঠি নির্বাচন কমিশনের। একাধিক নির্দেশ মানা হয়নি অভিযোগ কমিশনের। বেশ কিছু আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল কমিশন। নির্দেশ মেনে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কেন এফআইআর হয়নি চিঠিতে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। 3 রোল অবজারভারের বদলি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। এসডিও পদমর্যাদার ইআরও নিয়োগ না করে নিয়ম ভাঙা হয়েছে। চিঠিতে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেছে নির্বাচন কমিশন। 9 ফেব্রুয়ারি বিকেল 3টের মধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন। এতদিন পর তাদের ঘুম ভেঙেছে। এখন মনে হচ্ছে রাজ্য সরকার এই কাজগুলো করে না, এফআইআর করবো কেন? আপনাদের কথা শুনে রাজ্য সরকার এফআইআর করবে কেন? মুখ্যমন্ত্রী 6টা চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি গণেশ কুমার? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বৃহত্তর দলের প্রতিনিধি হিসাবে গেছিল, তার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে? এবং গতকালই নির্বাচন কমিশনের তরফ থেকে যে কড়া চিঠি দিয়ে যে 4টি বিষয় রাখা হয়েছে, এটা আমার ধারণা রাজ্যের মুখ্য সচিবের যত একটি সতর্কীকরণ। যে 4 জন ইআরও কে বিরুদ্ধে এফআইআর করার কথা এখনো করা হয়নি। একজন ইআরও যে অতিরিক্ত 11 জন, একজন ইআরও যিনি অতিরিক্ত 11 জন ইআরও কে দিয়ে কাজ করাচ্ছিলেন তাকে সাসপেন্ড করতে বলা হয়েছিল, সেটা করা হয়নি।